আজকে আমি আলোচনা করব এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির প্রথম চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এবং আজকে যত কিছু আলোচনা করব সব কিছু আমি টেলিগ্রামে দিয়ে রাখবো এবং টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো ব্রিটিশরা যখন ভারতে এসেছিল তখন এরা অনেক কিছু আইন প্রণয়ন করেছিল, যেমন কাউন্সিলিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, অ্যামেন্ডিং অ্যাক্ট, আরও অনেকগুলো। তো এই সব কিছুই আমরা পড়বো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন আলোচনা করব তখন হিস্ট্রি নয়, শুধু হিস্ট্রির কিছু অংশগুলো যেগুলো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আসছে সেগুলো আমরা শুধু আলোচনা করব। তো ব্রিটিশদের সময়কালকে দুটো অংশে ভাগ করা হয়। একটা হলো দ্য কোম্পানি রুল, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল, কত সাল থেকে কত সাল, 1773 থেকে 1858 সাল পর্যন্ত। এবং দ্য ক্রাউন রুল, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সরাসরি শাসন সিপাহী বিদ্রোহের পরে, অর্থাৎ 1858 থেকে ভারত স্বাধীনতা পর্যন্ত, স্বাধীনতা লাভের আগে পর্যন্ত, 1947 সাল পর্যন্ত। প্রথমে আমরা আলোচনা করব দ্য কোম্পানি রুল। এই কোম্পানি রুল আলোচনা করার আগে আমাদের জানতে হবে কোম্পানির কিছু ইতিহাস। 1498 এবং 1501 এই দুইবার ভাস্কো ডা গামা ভারতে এসেছিল ভারত থেকে বিশেষ কিছু জিনিস নেওয়ার জন্য, যেগুলো সে ইউরোপে গিয়ে বিক্রি করবে, ব্যবসা করতে পারবে। তার মধ্যে একটা বিশেষ উল্লেখযোগ্য জিনিস হলো মশলা। এই মশলা নিয়ে গিয়ে ভাস্কো ডা গামা বিক্রি করেছিল এবং যে মুনাফাটা পেয়েছিল সেটা হলো 60 গুণ। কার তুলনায়? তাকে ভারতে আসতে যত খরচা হয়েছিল তার তুলনায়। এই খবরটা যখন ইউরোপে ছড়ালো তখন ইউরোপের বিভিন্ন ব্যবসায়িকগণ ঠিক করলো যে তারা ভারতে এসে ব্যবসা বাণিজ্য করবে। ঠিক এরকমভাবে 1599 সালে ব্রিটেনের কিছু ব্যবসায়িকগণ একটা সমিতি তৈরি করলো, যেটার নাম হলো মার্চেন্ট অফ অ্যাডভেঞ্চারার্স। এটা হলো ব্রিটেনের ব্যবসায়িকদের একটা সমিতি, এবং এই সমিতিটা একটা কোম্পানি তৈরি করলো, যে কোম্পানিটার নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং 1600 সালে কি করলো, রানী এলিজাবেথ, তখনকার ব্রিটেনের রানী এলিজাবেথ, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পারমিশন দিয়ে দিল ইন্ডিয়াতে এসে ব্যবসা বাণিজ্য করার জন্য। 1765 সালে সে দেওয়ানি অধিকার লাভ করে বাংলা, বিহার এবং ওড়িশার বক্সার যুদ্ধের পরে, যেটা হয়েছিল 1764 সালে। তো এর আগে বলে রাখি, 1600 সালে চার্টার গ্রান্টেড হওয়ার পরে, মানে রানী এলিজাবেথের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে, ব্রিটিশরা এদেশে এসেছিল 1608 সালে। এবং 1608 সাল থেকে 1665 সাল পর্যন্ত ব্রিটিশরা শুধু ব্যবসা করে, কিন্তু 1765 সালে তারা দেওয়ানি অধিকারও লাভ করে। দেওয়ানি অধিকার কি? দেওয়ানি অধিকার হলো রাজস্ব এবং দেওয়ানি বিচারের উপরে বিশেষ অধিকার দেওয়া। এই দেওয়ানি অধিকার পাওয়ার পরে কোম্পানির কর্মচারীরা বিভিন্ন এটাকে দুর্নীতির কাজে ব্যবহার করে। এবার ব্রিটিশ সরকার এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রিটিশ কোম্পানির ওপরে একটা নিয়ন্ত্রণ আইন দিয়েছিল, যেটা ছিল 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট মানে হলো নিয়ন্ত্রণ আইন। কার উপরে দিল? ব্রিটিশ কোম্পানির ওপরে দিল। এই অ্যাক্টে কি বলা হলো? প্রথম, ব্যক্তিগত বাণিজ্য করতে পারবে না কারা? কোম্পানির কর্মচারীরা। এই আইনটা আসার আগে কোম্পানির কর্মচারীরা কি করতো? কোম্পানির নামে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য করত, যেটা এই অ্যাক্টে, এই আইনে বারণ করে দিল। দ্বিতীয় হলো কোর্ট অফ ডাইরেক্টরস স্থাপন। কোর্ট অফ ডাইরেক্টরস কি? কোর্ট অফ ডাইরেক্টরস হলো একটা সংস্থা, যে সংস্থাটাকে ব্রিটিশ কোম্পানির সামরিক, বেসামরিক, রাজস্ব সব কিছুর ব্যাপারে রিপোর্ট জমা দিতে হবে, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাবতীয় কার্যকলাপের উপরে নজরদারি রাখবে এই কোর্ট অফ ডাইরেক্টরস। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো সুপ্রিম কোর্ট স্থাপন। বিচার ব্যবস্থাকে ঠিক করার জন্য কলকাতাতে এই রেগুলেটিং অ্যাক্ট 1773 আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়। 4 নম্বরে বলা হয়েছিল যে বেঙ্গলের গভর্নর হবে সে হবে গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অফ বেঙ্গল। এটা বোঝার আগে আমাদের জানতে হবে 1773 সালের আগের কিছু ঘটনা। ব্রিটিশ কোম্পানির অধীনে যতখানি ভারতের অংশ ছিল, সে অংশটুকুকে সুষ্ঠুভাবে শাসন করার জন্য ব্রিটিশ কোম্পানি 3টা প্রেসিডেন্সিতে ভাগ করে।
একটা বোম্বাই প্রেসিডেন্সি, একটা মাদ্রাজ প্রেসিডেন্সি, আর একটা বেঙ্গল প্রেসিডেন্সি। কিন্তু এই 1773 সালের আইনে কি করা হয়, মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বোম্বাই প্রেসিডেন্সিকে বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে নিয়ে চলে আসা হয়। অর্থাৎ এই বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে থাকবে এই মাদ্রাজ আর বোম্বাই প্রেসিডেন্সি। এবং মাদ্রাজ প্রেসিডেন্সির যে প্রধান কার্যকর্তা থাকবে সে হবে গভর্নর, বোম্বাইয়ের যে প্রধান কার্যকর্তা হবে সে হবে গভর্নর, আর বেঙ্গলের যে কার্যকর্তা হবে সে হবে গভর্নর। কিন্তু বেঙ্গলের যে গভর্নর হবে সে হবে গভর্নর জেনারেল। অর্থাৎ এই যতগুলো এই যে দুটা যে গভর্নর আছে, এই দুটো গভর্নর থেকে এর ক্ষমতা বেশি হবে, কারণ এই হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবার আলোচনা করব রেগুলেটিং আইনের, 1773 সালের রেগুলেটিং আইনের কিছু তাৎপর্য। প্রথম তাৎপর্য হলো এই আইনটা কোম্পানিকে প্রথমবারের মতো নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ব্রিটিশ সরকার ব্রিটিশ কোম্পানিকে নিয়ন্ত্রণ করার জন্য যতগুলো আইন প্রণয়ন করেছিল তার মধ্যে সর্বপ্রথম হলো এই 1773 সালের নিয়ন্ত্রণ আইনটা, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773টা। দ্বিতীয় কি তাৎপর্য এর, এটা রাজনৈতিক এবং প্রশাসনিক কার্যাবলী প্রতিষ্ঠা করার সুযোগ করে দেয় অফিসিয়ালি ভাবে। এর আগেও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশাসনিক এবং রাজনৈতিক কার্যকলাপ করেছিল, কিন্তু সেটা নিজের থেকে। কিন্তু এবার কি হলো, এটা অফিসিয়াল ভাবে, অর্থাৎ ব্রিটিশ সরকার থেকে সে এটা অনুমতি পেয়ে নিল যে সে রাজনৈতিক এবং প্রশাসনিক কার্যাবলী প্রতিষ্ঠা করতে পারবে। এরপরে যে আইনটা আনা হয়েছিল সেটা হলো সংশোধনী আইন 1781 সালে, অর্থাৎ অ্যামেন্ডিং অ্যাক্ট 1781। অ্যামেন্ডিং মানে হলো সংশোধনী। এর আগে যেটা ছিল 1773 সালে সেটা ছিল রেগুলেটিং অ্যাক্ট, মানে নিয়ন্ত্রণ করার জন্য আইন, আর এটা হলো অ্যামেন্ডিং অ্যাক্ট মানে সংশোধন করার জন্য আইন। তো আমরা দেখেছিলাম যে রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে সুপ্রিম কোর্ট স্থাপন করা হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের কাছে সবাইকে জবাবদিহি হতে হতো, এমনকি গভর্নর জেনারেলকেও। কিন্তু এই সংশোধনী আইনে কি করলো, এখানে বলা হলো যে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিল, গভর্নর জেনারেলের অধীনে যেসব মন্ত্রীগুলো থাকে সেগুলো হলো কাউন্সিল, এবং তার কর্মচারীরা, গভর্নর জেনারেল এবং তার কাউন্সিল এবং তার কর্মচারীরা কি সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি হবে না। মানে এরা যাই করুক না কেন এদেরকে সুপ্রিম কোর্টে কোনো জবাব দিতে হবে না। সুপ্রিম কোর্টে কাদের জবাব দিতে হবে, সেটা হলো ভারতীয়দের। সুপ্রিম কোর্টের শুধু ভারতীয়দেরই বিচার করতে পারবে, বিশেষ করে কলকাতাবাসীদের। দ্বিতীয় কি বলা হয়েছিল সংশোধনী আইনে, যে রাজস্ব বিষয়ে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। অর্থাৎ ট্যাক্স কালেক্ট করার ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। ট্যাক্স নিতে হবে কি হবে না এরকম ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। চতুর্থ কি বলা হয়েছিল, প্রাদেশিক আদালত অর্থাৎ প্রভিন্সিয়াল কোর্ট থেকে যে আপিলগুলো আসতো সেগুলো সুপ্রিম কোর্টে সরাসরি যাবে না, সেগুলো প্রথমে যাবে গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে। অর্থাৎ কেউ যদি প্রাদেশিক আদালতগুলোতে কেউ যদি গভর্নরের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে সেটা সুপ্রিম কোর্টে যাবে না। সুপ্রিম কোর্টে যাওয়ার আগে সেটা যাবে গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে। আর এই গভর্নর জেনারেল ইন কাউন্সিলে কি করবে, এই প্রাদেশিক আদালতগুলোকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এই সংশোধনী আইন 1781 সালের সুপ্রিম কোর্টের যত ক্ষমতা ছিল বেশিরভাগ ক্ষমতা কমিয়ে দিয়েছিল। এবার যে আইনটা আসবে সেটা হলো পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে। এই আইনে কি করা হয়েছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক দিকগুলো অর্থাৎ বাণিজ্যিক দিকগুলো এবং রাজনৈতিক দিকগুলোকে আলাদা করা হয়েছিল। বাণিজ্যিক দিক এবং রাজনৈতিক দিকগুলোকে আলাদা করা হয়েছিল। বাণিজ্যিক দিকগুলো দেখাশোনা করার জন্য ছিল কোর্ট অফ ডাইরেক্টরস, যেটা আগে থেকেই ছিল 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে। এবং রাজনৈতিক দিকটা দেখাশোনা করার জন্য ছিল বোর্ড অফ
কন্ট্রোল। এই বোর্ড অফ কন্ট্রোলে থাকতো 6 জন সদস্য। 6 জন সদস্য। এই 6 জন সদস্যের মধ্যে একজন হতো সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট এবং এবং একজন হতো চ্যান্সেলর। চ্যান্সেলর এবং 4 জন হতো কাউন্সিলর অর্থাৎ সদস্য। এই 6 জন সদস্য মিলে বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়েছিল। এই বোর্ড অফ কন্ট্রোলের কাজ কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক দিকগুলোকে দেখাশোনা করা। এরকম ভাবে রাজনৈতিক দিক এবং বাণিজ্যিক দিকগুলোকে আলাদাভাবে পরিচালনা করার জন্য আলাদা আলাদা সরকার গঠন করা হয়। এই জন্য এটাকে বলা হয় ডাবল গভর্নমেন্ট রুল। দ্বিতীয় কি গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছিল যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে বেঙ্গলের যে গভর্নর থাকবে সে হবে গভর্নর জেনারেল, যেটা 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে বলা হয়েছিল। এখানে বলা হচ্ছে যে তার কাউন্সিলে থাকবে 3 জন সদস্য এবং এই 3 জন সদস্যের মধ্যে একজন হবে কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ কার? ব্রিটেনের, ব্রিটিশ সাম্রাজ্যের সে হবে কমান্ডার ইন চিফ। 3 জন সদস্যের মধ্যে একজন। এরপরে যে অ্যাক্টটা আসবে সেটা হলো অ্যামেন্ডিং অ্যাক্ট বা সংশোধনী আইন 1786 সালে। 1786 সালে কি হয়েছিল, লর্ড কর্নওয়ালিসকে যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হচ্ছিল তখন তার সে দুটো দাবি রাখে। তার ওই দুটো দাবি হলো অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1786। কার দাবি? লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিসের দাবি। প্রথম দাবি কি? কাউন্সিল না মানার ক্ষমতা, মানে কাউন্সিলকে সে অগ্রাহ্য করে দিতে পারে। এর আগে পিটের ভারত শাসন আইনে আমরা দেখেছিলাম যে যখন কাউন্সিল তৈরি করা হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে কাউন্সিল যদি না চায় কিন্তু গভর্নর জেনারেল যদি কিছু করতে চায় তাহলে চাইলেও সে করতে পারে না, অর্থাৎ তাকে তার কাউন্সিলের সাপোর্ট লাগে। কিন্তু এই কর্নওয়ালিস কি করলো, বিশেষ বিশেষ ক্ষেত্রের কাউন্সিল না মানার ক্ষমতাটাকে সে পেয়ে নিল। এবার আমরা এটাও দেখেছিলাম যে কাউন্সিলের 3 জন সদস্যের মধ্যে একজন কি হতো? কমান্ডার ইন চিফ। এখানে সে শর্ত রেখে দিল যে তিনিই হবে কমান্ডার ইন চিফ।